চাচা, ওভাবে বুকে ছুঁইতেছেন কেন? ব্যথা পাই। রোহিত পান খাওয়া তাতে হেসে হেসে অহনাকে বলল, মজা পাবি। আবারও যখন শক্ত হাতের মুঠো অহনার গলায় বুকে ছুঁয়ে দেওয়ার উদ্দেশ্যে এগোতে লাগলো, অহনা 2 কদম পিছিয়ে গেল। তারপর এদিকে না তাকিয়ে সোজা দৌড়ে বাড়িতে চলে এলো। হাঁপাচ্ছে সে, বুকটা কাঁপছে। মা রান্নাঘরে ছিল, ওদিকে গেল না। সোজা নিজের রুমে ঢুকে খট করে দরজা আটকে ফেলল। এসব কথা মা জানলে তাকে মেরেই ফেলবে। অহনার সাথে 5 বছর আগে প্রথমবার যখন এমন হয়েছিল, তখন সে 2য় শ্রেণীতে পড়তো। ও বাড়ির মেয়ের জামাই তাকে একাকী পেয়ে ছুঁয়ে দিয়েছে। ব্যাড টাচ গুড টাচ হতে জ্ঞান অহনার ছিল। সে টের পেয়েছে এই স্পর্শে কি ছিল। বাড়ি এসে মাকে বলায় মা তাকে এরপরে 7 দিন বাড়ি থেকে বের হতে দেয়নি। আর ক্রমাগত তার দোষ দিয়ে গেছে। বারবার বলেছে, বড় হইতেছিস, এখনো মানুষের বাড়িতে বাড়িতে ঘোরা লাগবে কেন? এত শোকসুকানোর স্বভাব কেন? আরেকবার যদি জানি ওই বাড়িতে গেছিস, তাহলে তুই জানিস তোরে কি করবো আমি। আর কাউরে কইবি না এসব, খবরদার। অহনা সত্যি আর কাউকে কখনো কিছু বলেনি। সেদিন জ্বরে কেঁপেছে সারা রাত। সে জ্বরের স্থায়িত্ব গোটা সপ্তাহ। মাত্রাতিরিক্ত নাজুক অহনা, দেখতে শুনতে অনন্য 5-10টা মেয়ের মতোই সাধারণ, বরঞ্চ তারও অধিক সাদামাটা। তবে দুর্বল বেশ, অল্পতেই নুয়ে পড়ে। এরপর বারবার একাধিক জনের লালসার শিকার সে হয়েছে। তাদের নির্লজ্জ চাহনিকে বারবার দেখেছে। আজ আবারও দেখল। আজ আবারও সেই স্পর্শ তাকে নোংরা করে দিয়ে গেল। ছি, কি লজ্জার বিষয়। লজ্জায় দেওয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে অহনার। এদিক ওদিক তাকাতে লাগলো। বিক্ষিপ্ত নজরে চুল টানতে লাগলো, হাতের পিঠে কামড়াতে লাগলো। আহা, দ্বাদশনী কন্যাটি মূর্ছা যাচ্ছে। রাতে নিজেকে সবভাবে শান্ত করে যখন অহনা খাবার খেতে রুমে থেকে বেরোলো, মনোয়ারা বেগম তখন বলে উঠল, কিরে, তোরে না কইছিলাম রশিদ ভাইরে বিদ্যুৎ বিলের কাগজ দেখাইছস? রশিদের নাম শুনে অহনার হাত পা আবারও ঠান্ডা হয়ে এলো। মা কি কিছু টের পাচ্ছে? অপরাধীর মতো চাহনি তার। কাপা কাপা গলাটা যথাসম্ভব শান্ত রেখে মনোয়ারাকে বলল, ভুলে গেছি মা। মনোয়ারা খাবার বেড়ে দিতে দিতে বলল, কেমনে ভুললি? কাগজ কই? একটা কামও তো ঠিকঠাক করতে পারস না। সারাদিন মানুষের বাড়িতে ঘুরস। আল্লাহ তোর বাপটারে নিয়ে গেছে, কম খাটি তোর লিগা। মাথার ঘাম পায়ে ফেলা তোরে খাওয়াইতেছি। কোনো কুকামাকাম করিস না, নইলে তোরে বিষ খাওয়ামু, পরে আমি ফাঁসি নিব। অহনা হিম হয়ে গেল আবারও। খেতে পারল না কিছু। খাবার নাড়তে নাড়তে উঠে পড়ল। এদিকে মনোয়ারা ইচ্ছা মতো বকতে লাগলো তাকে। অহনা অস্ত্র সজল নয়নে মায়ের দিকে তাকালো। বলতে ইচ্ছে করলো, মা, মায়া মানুষ হয়ে জন্ম নিলাম কেন? মায়া মানুষের জীবনে কত কষ্ট। আমি আমার 12টা বছরেই হাঁপাই গেছি। 7ম শ্রেণীতে উঠল সে। কাল ক্লাস টেস্ট আছে একটা। এদিকে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না। রাতে ঘুমাতেও পারল না। বারবার মনে হলো কিছু হাত এসে তাকে এদিক ওদিক ছুঁয়ে যাচ্ছে। প্রতিবারই বিড়বিড় করে গেল সে, ছুঁয়েন না আমারে, ব্যথা পাই। আর কেঁপে কেঁপে উঠছে। ছোটবেলার এমন স্মৃতিগুলো খুবই বাজে হয়। ঘুম কেড়ে নেয় জন্মতরে। এদিকে প্রায় রোজের এই সব কথা সে কাউকে বলতে পারছে না। ছোটবেলাতেই তার মাথায় সেট করে দেওয়া হয়েছে এসব বলা পাপ। কেউ শুনলে আরো পাপ হয়। যে লালসা নিয়ে তাকাচ্ছে, দোষ তার নয়। তুমি লালসার শিকার হচ্ছ, দোষ শতভাগ তোমার। নিজের দোষ লোকাতে শিখতে হয়। এই সকল নীতিবাক্য অহনার মাথায় গেঁথে গেছে। দুর্বিষহ রাতটা কোনো মতে গেলে অহনা পরদিন যথাসম্ভব স্বাভাবিক হয়ে যায়। পরীক্ষাটাও দিতে পারে। এভাবে আরো কতদিন যায়। তারপর অসম্ভব আধারে ঘেরা এক সন্ধ্যার কথা। স্কুল ছুটি দিতে দিতে তখন বিকেল 5টা। শীতের সময় আগেই বেলা তলিয়ে যায়। তখন অন্ধকারচ্ছন্ন প্রায়। সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি করে উঠে পড়ল 3 বান্ধবী। ওদের বাড়ি আগে, তাই যে যার বাড়ির সামনে নেমে পড়ল। সিএনজিতে একা রইল অহনা। অহনা খেয়াল করেছে লোকটি লুকিং গ্লাসে বারে বারে ওর দিকে তাকাচ্ছে। এই চাহনির মানে সে জানে।
ধরতে অসুবিধা হলো না। শরীরের ভেতর থেকে উপচে আসা আশঙ্কারা তখন স্পষ্টভাবে অহনার চেহারায় লেপটে গেল। তরিতে বাজার ক্রস করার সময় বলে উঠল, আঙ্কেল, এখানে নামাই দিয়া যান। সিএনজি ড্রাইভার বলল, কেন মামা, তুমি না কইলা বাজার থেকে আর একটু সামনে যাইবা? আঙ্কেল, এনে কাজ আছে, নামাই দেন। অসন্তোষ প্রকাশ করলো সিএনজি ড্রাইভার। ভাড়া কিন্তু কম নেমো না, যেটা বইলে আসছিলা ওইটাই। ঠিক আছে, নেন। অহনা 10 টাকার বদলে 15 টাকায় দিয়ে দিল। সিএনজি ওখান থেকে চলে গেল। অহনা স্বস্তির দম ফেলল। তারপর বাজারের পাশে সরু রাস্তা ধরে হাঁটা লাগলো। যতটা ভেতরে যাচ্ছে মানুষজন আস্তে ধীরে কমে যেতে লাগলো। ভয় হতে লাগলো। গ্রামের মেয়েরা অন্ধকারে ভয় পায় না। অহনা ভয় পায়। ওর মা ওকে ছোট থেকে একা চলতে শিখিয়েছে, তবুও ভয় যায় না। অহনার কিছু কদম এগিয়ে বাগানের পাশের রাস্তাটা ধরল। মাগরিবের আজান দিয়েছে বহুক্ষণ আগে। কি গাঢ় অন্ধকারাচ্ছন্ন রাস্তাটা! অহনা তখন নিজের পায়ের আওয়াজ বাদেও আরেকটি পা ফেলার আওয়াজ পেল। সে থমকে গেল তৎক্ষণাৎ। চরম ভয়াতুর আওয়াজটাও থেমে গেল। অহনা পিছু তাকালো না। মা বলেছে চলতি পথে ভয় পেয়ে পিছিয়ে না তাকাতে। অহনা আবার চলতে শুরু করলো। অজ্ঞাত আওয়াজটা চলমান হলো। অহনা ফের থেমে গেলে একটা লোক বড় শক্ত থাবা দিয়ে অহনার ডান হাতটা ধরে ফেলল। অহনা ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দেওয়ার আগে অন্য একটি হাত এসে পেছন থেকে ওর মুখ ধরে ফেলল। অহনা হাত পা ছোড়াছুড়ি করতে গেলে লোকটা বিভৎস হেসে বলে উঠল, হ্যারম থাকলে বাইসা দেখা। মুখ দিয়ে তীব্র ঝাঁঝালো গন্ধটায় আর অসম্ভব অহনার গা গুলিয়ে উঠল। বমি পেয়ে গেল। লোকটা টেনে হিস্ট্রা অহনাকে পাশের বাগানের ভেতর নিয়ে এসে এক প্রকার ছুঁড়ে ফেলল। সেই সাথে সাথে দিতে লাগলো অস্ত্রবনীয় কিছু গালি। অহনা সেই সব দিন নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চটা দিয়েছে। বিনিময়ে থাপ্পড় খেয়েও আত্মরক্ষা করতে হাঁপায়নি। শেষমেশ জানোয়ারটা অহনার বুকে খুশি মারল, তলপেটে লাথি মারল। নাজুক মেয়েটি আর পারল না। রাত তখন 11টার এদিক ওদিক। অহনার বান্ধবীদের বাড়ি গিয়ে মনোহর অহনাকে খুঁজে এসেছে, কোথাও পায়নি। জানাজানি হয়ে গেলে ইজ্জত থাকবে না। ওর এক বান্ধবী এই বয়সে ছেলে ধরে বেগেছে। অহনাকে নিয়ে মনোহরের অমনি চিন্তা, ভয়ও হচ্ছে। সব বাড়ি খুঁজেও যখন পেল না, তখন তাদের জানিয়ে দিয়ে এলো অহনা ওর খালার বাড়ি গেছে। বলে যায়নি, তাই খুঁজল। সবকিছু সামলে বাড়ি ফিরে ভেঙে পড়ল মনোহরা। ভয়ে কথা হারিয়ে যাচ্ছিল। সদর দরজা খোলা, বাড়ির ভেতরে সৌরবিদ্যুতের আলো জ্বালানো। মনোহরা পিঁড়ি পেতে সেখানে বসে আছে, দৃষ্টি সদরমুখী। ঠিক প্রকৃতি যখন মাঝরাতে সেজে আছে, হুট করে আবছা কালো এক ছায়া এসে বাড়ির সম্মুখের মেঝেতে পড়া লাইটের আলোতে দেখা গেল। সচকিত হলো মনোহরা। আস্তে ধীরে ছায়াটা এগিয়ে এলো। সদরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চৌখাট পেরোলো। মনোহরা গা ছেড়ে মেঝেতে বসে পড়ল। অহনা এগিয়ে আসছে। গায়ে তার ছেঁড়া ফাটা স্কুলের কামিজ, ভি বেল্ট নেই, কাঁধে ব্যাগ নেই। বুকে সাদার মাঝে লাল রক্তে সাজানো ওড়নাটা সরে গেছে। কাঁধে গলায় বুকের ছেঁড়া কাপড়ের ভিজে তাজা রক্তের দাগ। চেহারায় ক্ষত, সাদা পাজামাটা রক্তে ভিজে আছে। অহনা দাঁড়াতে হিমশিম খাচ্ছে, তবু কিভাবে যেন হাঁটার শক্তি পেল। এগিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়ল। একবার তাকালো মনোহরার দিকে। মনোহরাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট সামান্য বেঁকে এলো বায়ে। তার ছেলের হাসি। আজ মা মেরে ফেললেও ভয় নেই অহনার। রুমে গিয়ে এক সেট কাপড় নিয়ে এলো। তারপর কলপারে গেল। বালতিতে ওঠানো পানি আছে। অহনা ক্রমাগত তা ঢালতে লাগলো শরীরে। প্রতিটি ক্ষততে স্ক্রাবার দিয়ে ঘষতে লাগলো আর বিড়বিড় করে বলছে, নোংরা নোংরা। ঘন্টা সময় গিয়ে গোসল শেষে অহনা আবারও বাড়ির ভেতর এলো। মনোহরাকে এখনো ওখানেই বসে থাকতে দেখে শক্ত গলায় বলল, মা খাইতে দাও, খিদা লাগছে। মনোহরা তরিতে উঠে দাঁড়ালো। খপ করে এসে অহনার বাহু ধরে কম্পনরত আওয়াজে বলল, কনে গেছিলি? কনে কি আকাম করছস ক? অহনা স্থির চোখে তাকিয়ে রইল কেবল।
তারপর রান্নাঘরে গিয়ে একটা প্লেটে বেশি করে ভাত বাড়লো। তরকারি যা ছিল সব কিছুই অল্প করে নিল। তারপর দাঁড়িয়ে খাওয়া শুরু করলো। 6 দিনের অভুক্ত মানুষের মতো শুধু গিলছে অহনা। ভাত ঝোল সব কিছু মুখে ছড়িয়ে ছিটিয়ে মেখে আছে। মনোয়ারা কপালে হাত রেখে চাপা আওয়াজে হা হতাশ করে উঠল। কই গেছিলি আম্মা? ক আমারে কে করছে? অহনা রশিদের নাম নিল না। একবার মনোয়ারের দিকে তাকিয়ে আবার খাওয়ার মন দিয়ে বলল, খিদা লাগছে মা, খাইতে দাও শান্তিতে। মনোয়ারা প্লেট ধরে টান দিতে গেলে দ্বিগুণ শক্তিতে অহনা প্লেট ধরে ফেলল। কড়া চোখে তাকিয়ে রূঢ় হয়ে বলল, এই সমস্যা কি তোমার? খাইতে দিতে কইছি না। মনোয়ারা অবাক চোখে নাজুক মেয়েকে দেখল, কিছু বলল না। অহনা এই অবধি কখনো মায়ের সাথে চড়া গলায় কথা বলেনি, আজ বলল। খাওয়া শেষে অহনা জগ ধরেই পানি খেলো। মনোয়ারা তখন জিজ্ঞেস করলো, এবার কি হয়েছে? অহনা ঠোঁটের কাছে আঙুল এনে চুপ করতে করতে বলল, হুস, চুপ, কিচ্ছু হয়নি, কেউ কিছু জানবো না। আম্মা আমার, এমনি কথা বলিস না, ডাক্তারের কাছে নিয়ে যাই চল। আল্লাহ, তুই এখনো কাঁপতেছস? সদরে নিয়ে যাই চল। অহনার পুরো শরীর জ্বলে যাচ্ছে, ক্লান্ত চোখে তাকালো সে। মলিনতা নিয়ে বলল, সবাই জেনে যাইব, কেউ জানবো না। মা আমার ঘুম পাইতেছে, ঘুমাই, সকালে কথা বলি। আমার সাথে ঘুমা, পাগলামি করিস না। আমার শরীরে গন্ধ বের হইতেছে মা, তুমি যাও নিজের ঘরে। মনোয়ারা অহনার হাত টেনে ধরল, আমার রুমে আয়। অহনার শরীরে আজ দানবীয় শক্তি, চপটে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কথা কানে যায় না, নিজের ঘরে যাও। মনোয়ারা শুধালু এগিয়ে আসতে নিলেই নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে ফেলল। সে রাত কি ভয়াবহ, দু চোখের পাতা এক করে করেনি এক মুহূর্তের জন্য। মনোয়ারা হাজারবার দরজা খুলতে বললেও অহনা খোলেনি। পরে আর উপায় না পেরে সারা রাত মনোয়ারা বাড়ির পেছন দিকে অহনার ঘরের দিকটায় দাঁড়িয়েছিল। দেওয়ালে একটা ফুটো ছিল। মেয়েটা কি করছে না করছে সবটা সারা রাত জেগে ওখানে দাঁড়িয়ে দেখেছিল। অহনা বিষয়টা লক্ষ্য করেও কিছু বলেনি। নির্ঘুম রাত কাটল। তারপর সব থমথমে। ঘটনাগুলো এক নাগারে বলে থামল অদিতি। তাকে দেখল তার ঠিক সামনে বসে থাকা বছর 10-এর কন্যাটি ভয়ে ঠক ঠক করে কাঁপছে, চোখ দুটো ভেজা। বাচ্চা মনি, এত বাচ্চা মেয়েটা কেমন ম্যাচিওর দৃষ্টিতে তাকালো অদিতির দিকে। আওয়াজ কাঁপে। জিজ্ঞেস করলো নিজের মাকে, তারপর কি হয়েছিল আম্মু? অহনা অদ্রির প্রশ্নে অদিতি শুকনো গলায় বলতে লাগলো, দুর্বিষহ রাতটা যেতেই পরদিন সব স্বাভাবিক। গায়ের ক্ষত ঢাকতে বাড়ি থেকে বের হতে দেয়নি মনোয়ারা অহনাকে। তার চিন্তা সমাজকে নিয়ে, কারণ সমাজের মানুষ এসব একবার জেনে গেলে তার মেয়েকে জ্যান্ত থাকতে দিবে না। সমাজ বড় ভয়ঙ্কর মা। কেউ ব্যথায় মরে যাচ্ছে, তারা তাকিয়ে দেখবে না। কেউ সুখে আছে, তাতে নজর লাগাতে ভুলবে না। অহনা সকাল থেকে কথা বলেনি মনোয়ারার সাথে। 3 দিন যায় এভাবে। অহনার রুমবন্দি দিনকাল মনোয়ারাকে চিন্তিত করে তুলছিল। বিষয়গুলো এতটাই সেন্সিটিভ, কাউকে জানাতেও পারছিল না। এদিকে অহনা কথা বলা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। আর না পেরে মনোয়ারা সিদ্ধান্ত নিলেন এবার জোর করে একটা ডাক্তার দেখাবে। ঠিক সেদিন দুপুরে হাওয়ায় ভেসে খবর আসে রশিদের কয়েক টুকরো লাশ চেয়ারম্যান বাড়ির বাগানের পিছনের পরিত্যক্ত খাল থেকে উদ্ধার করা হয়েছে। মনোয়ারা সদর দরজার সামনে দাঁড়িয়ে পাশের বাড়ি সাদিকের মায়ের সাথে কথা বলছিল। সাদিকের মায়া বলল, জানো গহনার মা, কি গন্ধ! কাল থেকে বাগানের রাস্তা দিয়ে কেউ আইতেই পারছিল না। আমার মায়াটা সকাল সকাল বাড়িতে এসে বমি করছে। ওদিকে রশিদকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছিল না। সবাই ভাবছে বাগানের শেয়াল কুত্তা ময়রা পয়সা আছে। গন্ধে আর সওয়া যাইতেছিল না দেখে মেম্বারের লোকেরা খুঁজতে লাগলো। পরে সে রশিদরে পাওয়া গেল। চেনাই যায় না, পানি নাই খালে। ওইখানে মাথাটা এক পাশে পইরা রয়েছে, গতটা আরেক পাশে, হাত পা সব আলাদা। আল্লাহ জানে কে এমন করে কুপাইছে ওরে। আমার তো দেখে মাথা ঘুরানি মারছে। বাইতে ওর বউ 2 বার অজ্ঞান হয়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে। কেবল 2 বছর। আল্লাহ এমন ভাগ্যে কি রাখছে কে জানে। রশিদকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদিকে 3 দিন আগেই অহনার সাথে আমার একটা ঘটনা ঘটল। মস্তিষ্ক
ব্যাপারটা তৎক্ষণাৎ ক্লিক করে। মনোয়ারা স্তব্ধ হয়ে যায়। বাড়ি খালি হতে মেয়ের ঘরে গিয়ে দরজায় খিল দেয় ভেতর থেকে। অহনা খাটে বসেছিল। মনোয়ারা ওর সামনে বসে ওর কাঁধে হাত রাখে, বলা যায় এক প্রকার ঝাঁকাচ্ছিল। সেভাবে জিজ্ঞেস করে ওঠে, তুই করছিস? অহনা মিটিমিটি হাসে। বাইরের কথাগুলো সে শুনতে পেয়েছে। মনোয়ারা আরো জোরে ঝাঁকায়। তখন অহনা বলে, হ, কি করছিস? খুন। আল্লাহ। কপালে হাত রেখে মনোয়ারা সামনে বসে পড়ে। অহনা গা ছাড়া ভাব নিয়ে বলে, যখন বুঝছিলাম আমার কাছে বাঁচার উপায় নাই, তখন আমি শান্ত হয়ে যাই। আমার এত সুন্দর, এত যত্নের শরীরটারে জানোয়ারকে খাইতে দে। ভাবতে থাকি এরপর কি করব, নিজে মরবো, কিভাবে মরবো। এসব ভাবতে ভাবতে বাগানের এক গাছে কোরাল দেখতে পাই। আল্লাহ আমারে কি সুন্দরভাবে বাঁচাইয়া দিল। ও ভাবছে আমি আর কিছু করব না। আমি করলাম। সুন্দর মতো কোরালটা নিয়ে এক কোপে ওর ঘাড়ে বসাইয়া দিলাম। ওখানে হাসতে হাসতে দেয়ালা মাথা ঢেকে ফেলে। এরপর বলে, ধর্ষক না হইলেও ধর্ষিতা শব্দটা থেকে বাঁচার উপায় ছিল না। এই সমাজ আমাকে কলঙ্কিত করবে প্রতিটি মুহূর্তে। মায়েরা তাদের মেয়েদের সাথে আমাকে মিশতে দেবে না। রাস্তাঘাটে শকুনের অভাব নেই। আমাকে দেখলেই তাদের লালসা জেগে উঠবে। গোপনে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে বেড়াবে। এবার বেঁচে গেলেও হয়তো পরের বার মরে যাব। গ্রামের মহিলারা ভালো না। আমাকে নিয়ে ওর বাড়িতে গিয়ে গালমন্দ করবে। আমার চরিত্র প্রশ্ন তুলবে। তারপর তোমার চরিত্র প্রশ্ন তুলবে। একা মা হয়ে মানুষ করেছো তুমি আমাকে। ওরা বলবে তুমি বেশ্যাগিরি করেছো, আমাকে ওই পথে নামাইছো। আমার মুখে না আজ কোনো শব্দ আসতে বাঁচতেছে না মা। কি করব বলো? আমি ওই কয়েকটা মুহূর্তে আমার পুরো ভবিষ্যৎ ভেবে ফেলেছি। আমি বুঝে গেছি আমার জীবনটা ওখানেই থেমে যাবে। আমার একটা সিদ্ধান্তে আর রাস্তা তখন দুইটা, হয় মরো নয় মারো। আমি বাঁচতে চাইছি, তাই ওই কুত্তার বাচ্চারে মেরে দিছি। মনে স্বাদ মিঠিয়ে মারছি মা। ও ছটফট করতেছিল, কি যে শান্তি লাগছে। অহনার চোখ প্রশান্তিতে চিকচিক করছিল। মনোয়ারা ওকে ঝাপটে ধরে বুকের মধ্যে লুকালো। বিড়বিড় করতে লাগলো এক নাগারে, ওরা তোরে পুলিশে দিয়ে দিলে, ওরা যায় না গেলে তোরে কোথাও নিতে দিব না ওদের। আমার বুকে থাক। আমি কেন তোরে আগলে রাখতে পারলাম না? আল্লাহ আমারে মা হওয়ার সুখ দিয়া মায়ের মা হওয়ার মতো আজন্ম দুঃখ কেন দিল? মায়ের দুঃখ থেকে বাঁচাইতে পারলাম না আমি। অসহ্য দুঃখিনী মা আমি। অহনা বুকে মুখ গুজে হাসতে হাসতে বলল, এমনি যদি আগে লুকাইয়া রাখতা তাইলে আমার এত দুঃখ থাকতো না। এই যে লুকাইছো এখন, আমার আর কেউ দুঃখ দিতে পারবে না। মা শোনো, এমনি ধরে রাখো। ওরা কেউ আমার নিয়ে যেতে পারবে না। ওই খুন কে করছে কেউ ধরতে পারেনি। গ্রামের বেশিরভাগ ধারণা খুনটা অশ্লীল দ্বারা হয়েছে। রাত বিরেতে নেশা টেশা করে রশিদের এই হাল। দীর্ঘদিনেও যখন পুলিশ খুনি ধরতে পারল না, একসময় কেসটাও ক্লোজ হয়ে যায়। মা শোনো। অদ্রি মাথা নেড়ে বলো আম্মু, সব অপরাধের শাস্তি হয় না, কিছু অপরাধের পরিণতি হয় মৃত্যু। সমাজের এই ধরনের কীটেরা বেঁচে থাকার অযোগ্য। আমার কথা বুঝতে পারছো? ফোপাতে ফোপাতে অদ্রি বলল, বুঝতে পারছি আম্মু। আরফ আঙ্কেল আমাকে সেদিন ব্যাড টাচ করেছে আম্মু। আমি তোমাকে বলতে চেয়েছিলাম জানো। আঙ্কেল বলেছে তোমাকে বললে নাকি তুমি আমাকে আর আদর করবে না, বকবে, অনেক মারবে। অদ্রিকে আলতো হাতে জড়িয়ে ধরে ওর মাথার উপর থুতনি ঠেকিয়ে মনে মনে বলল, গত 2 দিন ধরে আমি তোমায় লক্ষ্য করেছি সোনা। তোমার চোখের আতঙ্কের সাথে আমি বড় পরিচিত। ধরতে অসুবিধা হয়নি। প্রকাশ্যে চুপ থাকলো। অদ্রি আবার বলল, জানো মা, আমার আঙ্কেলকে একদমই পছন্দ না। তুমি তাকে বলে দিও আমার বাড়িতে যেন আর না আসে। ঠিক আছে আম্মু, ঠিক আছে বলে দিব। আম্মু, অহনা এখন কোথায়? আর কখনো হ্যারাসমেন্টের শিকার হয়নি? অদিতি বলতে লাগলো, সমাজ তার নিয়ম অনুসারে চলতেই থাকবে। তোমাকে পাল্টাতে হবে, নাজুক হলে টিকতে পারবে না। তোমাদের ক্লাসটাকে এই সমাজ ধরে নাও।
আর তোমাদের ক্লাসের সবচেয়ে স্ট্রং আর উইক মেয়েটার মধ্যে ডিফারেন্স খুঁজো। অদ্রি বলল, সবচেয়ে স্ট্রং মাহি আর উইক হচ্ছে মাইশা। কাকে পুরো ক্লাস ভয় পায়? মাহিকে। কাকে দিয়ে নিজেদের কাজবাজ করিয়ে নেয়, বকাঝকা করে, কথা শোনায়? মাইশাকে। কাকে দুটো কথা বলতে গেলেও ভাবা লাগে? মাহিকে। কাকে যা ইচ্ছা তাই বলা যায়? মাইশাকে। তাহলে তুমি ধরে নাও কোনটা হবে? মাহি। ওহ, দ্য স্ট্রংগেস্ট গার্ল হবে। যে যেমন তার সাথে তেমন ট্রিট করবে। কেউ তোমাকে এক চিলতে ভালোবাসা দিলে তুমি আজীবন কৃতজ্ঞতা স্বরূপ ভালোবেসে যাবে। কেউ তোমাকে কষ্ট দিলে তাকে সম পরিমাণে কষ্ট ফিরিয়ে দেবে, দিয়ে ভুলে যাবে। বুঝেছ? অদ্রি খুব বুঝেছে, এমন একটা ভাব নিয়ে বলল, আচ্ছা আম্মু। অদ্রির চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, মাই ব্রেভ গার্ল। আদ্রি আবারও জিজ্ঞেস করে, অহনা কোথায় আম্মু? প্রতিটি মেয়ে জীবনের কোনো না কোনো এক সময় অহনা থেকে পরিবর্তিত হয়ে অহনা হয়ে ওঠে। সেক্ষেত্রে তুমি, আমি সকলেই, কেবল পরিস্থিতি ভিন্ন, পরিবৃত্তি ভিন্ন। অদ্রি চলে গেলে অদিতি আশরাফকে কল দেয়। আরাফ রিসিভ করতে বলে ওঠে, সেকেন্ড টাইম আমার মেয়ের আশেপাশে তোমায় দেখলে আমি থার্ড টাইমে সুযোগ দিব না। আরাফ তড়ি ঘড়ি করে বলে ওঠে, ভাবে কি বলছেন এসব? কি হয়েছে? আমি কি করেছি? অদ্রি শোনা কি না কি ভেবেছে? ভাবি, আমার কথা শুনুন। আল্লাহর দেওয়া জানটা যদি তোমার এইটুকু প্রিয় হয়, তাহলে খোয়ানোর আশায় এই বাড়ি মুখ হওয়ার সাহস করো না। যদি মেয়েকে ভয় পাও, মৃত্যুকে ভয় পাও, তবে মেয়েকে মায়ের জাতি হিসেবে ধরতে শেখো। কলগেট অদিতি আসতে কাজে ব্যস্ত হয়ে পড়ল। তার মেয়েটাও তার ছোটবেলার মতোই সামান্য বোকা, তাই তো খেয়াল করল না। তার নানুর নাম মনোয়ারা। তার মা মিথ্যে বলেছে। অদিতির নামটা বললে অহনা দিয়ে পুরো গল্পটা বলে দিয়েছে। গল্পটা হয়তো অদিতির ধীরে ধীরে যে নিজেকে করে তোলে। মাকে নিয়ে শহরে চলে আসে সেই মাসে। তারপর কলেজ লাইফ শেষে বিয়ে। এই সময়গুলো অদিতির কেটেছে ভীষণ অন্যরকমভাবে। গাম্ভীর্যের সাথে দাপটে দিন কাটাচ্ছে। বিয়ের পর পড়াশোনা কমপ্লিট করে আজ সে একটা হাই স্কুলের বাংলা শিক্ষিকা। এমন সময় অদিতির ফোনে কল আসে। অদিতি ফোন উঠিয়ে দেখল মনোয়ারার কল। মায়ের কল পেয়ে রিসিভ করে ফোন কানে তুলতেই ও পাশ থেকে বড় নিষ্ঠুর কিছু শব্দ কানে এলো। অদিতি অবিচলতা নিয়ে তাকিয়ে রইল কেবল। মেয়ে মানুষের ভাগ্য বলে কথা, চমৎকার তো হতেই হবে। রশিদের অষ্টাদশী মেয়েকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের চালাপোলারা মিলে গ্যাংরেপ করেছে অনেকদিন আগে। মেয়েটা দীর্ঘদিন হসপিটালাইজড ছিল। কেস ফাইল করেছে ক্রিমিনালদের নামে। তারা টাকার বদলতে দ্বিতীয় দিনই খোলা বাজারে ঘুরতে পেরেছে। অথচ অসুস্থতা নিয়ে মেয়েটা বাড়ির ভেতর বন্দি থাকে। অবশেষে যখন বাড়ি থেকে বের হয়, কলঙ্কিত, নোংরা সহ অসম্ভব কিছু সুন্দর সামাজিক শব্দ শোনার পর আজ চেয়ারম্যানের বাগানের বুড়ো আম গাছটির ডালে মেয়েটির ঝুলন্ত দেহ পাওয়া যায়। মেয়েদের জীবন কতটা সুন্দর তা হয়তো মেয়ে হয়ে জন্মালেই কেবল টের পাওয়া যায়। অদিতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেয়ে, তুমি অহনা হতে পারলে বেঁচে যেতে। অতঃপর আরেকটি ফুলের অকাল প্রয়াত ঘটত।